হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, শুনতে চলো। পাচ্ছি। আচ্ছা, আজকে একটু অসুবিধা হতে পারে কারণ আমার ব্রডব্যান্ড কোনো কারণে কাজ করছে না, আমি মোবাইল নেটে করছি। যদি কোনো সময় প্রবলেম হয় গ্রুপে একবার মেসেজ করে জানাবে। ঠিক আছে, ইন দি মিন টাইম ব্রডব্যান্ড চলে এলে আর অসুবিধা নেই। মানে সমস্যা হবেই এমনটা নয়, বাট যেটা হয় যেমন মানে ব্রডব্যান্ডে যতটা স্মুথলি ক্লাস হয় সেটা আজকে কোনো কারণে আমি জাস্ট 10টা 10 বা 15 থেকে ট্রাই করছি, দেখলাম জয়েন করতে পারছি না। এনিওয়ে, অসুবিধার কিছু নেই। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা একটু বলো তো। একটা সাদা জাস্ট পেজ আমি শেয়ার করেছি। হ্যাঁ স্যার, দেখা ইজ যাচ্ছে। ইট ভিজিবল? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে। আচ্ছা, যে জিনিসটা আমি আজকে করাবো এটা হচ্ছে টেন্স। হ্যাঁ, ইংরেজির সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আর এটা না মানে ইংরেজির বুনিয়াদ বলা যেতে পারে। বিশেষত তোমরা যখন নিজেরা কিছু লেখো, তো সেখানে আমরা একটা কথা শুনি, সেটা হচ্ছে সিনট্যাক্স। মানে whenever you try to construct a sentence, আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হয় যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এবার এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইটুকুনিতেই যে গোটা সেন্টেন্সের স্ট্রাকচার হয়ে গেল তা নয়, এর মধ্যেও বেশ কিছু জিনিস রয়েছে। সুতরাং তার মধ্যে একটা বড় পার্ট হচ্ছে টেন্স, যেখানে টেন্সটা এই ভার্বের পার্টের মধ্যে পড়ছে। মানে টেন্স শুধুমাত্র ভার্বকেই এফেক্ট করবে, বাকি আর কাউকে এফেক্ট করবে না। তো টেন্স আমরা যদি ইন ডিটেল শিখতে চাই, শুধুমাত্র পরীক্ষায় কটা কোশ্চেন আসবে সেই অনুযায়ী নয়, যে অবজেক্টিভে কটা কোশ্চেন আসবে সেটা বাদেও যখন নিজেরা কিছু লিখবে, সেটা একটা রিপোর্ট হোক একটা প্রেসি হোক, তো তখন টেন্সের এই বিষয়গুলো তোমাদের জেনে নেওয়া খুব দরকার। সবাই সঙ্গে সঙ্গে খাতা নিয়ে বসবে। টেন্স ডিটেলসে পড়াবো। ডিটেলস মানে এতটাই ডিটেলস, আজকে হয়তো টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শুরুও করা হবে না তার প্রাথমিক কথাগুলো বলতে গিয়ে। এবং দেখবে অনেক কিছু নতুন না জানা জিনিস তোমরা পাবে। সবার প্রথম এই যে টেন্স, এই টেন্স বলতে কি বোঝায় যখন আমি কোনো স্টুডেন্টকে জিজ্ঞাসা করি, তো তারা একটা কথা বলে যে স্যার টেন্স মানে হচ্ছে টাইম। এবার এই যে টেন্স মানে টাইম, এটা ভুল কিছু নয়। টেন্স মানে টাইম, কিন্তু টেন্স মানে শুধুই কি টাইম? উত্তর হচ্ছে না। কারণ আমরা যদি টাইমকে তিনটে ভাগে ভাগ করি, তাহলে একটা পাবো হচ্ছে পাস্ট, একটা পাবো হচ্ছে প্রেজেন্ট, আরেকটা পাবো হচ্ছে ফিউচার। কিন্তু এবার আমরা তো জানি এ ইকুয়াল টু বি, মানে এর জায়গায় বি লিখতে পারি আর বি এর জায়গায় এ লিখতে পারি। একই রকম ভাবে আমি যদি টেন্স মানে টাইম লিখি, তাহলে যাহাই টেন্স তাহাই টাইম। তাহলে টেন্স মানে কি শুধু পাস্ট টেন্স, শুধু প্রেজেন্ট টেন্স, নাকি শুধু ফিউচার টেন্স? উত্তর হচ্ছে যে পাস্ট প্রেজেন্ট ফিউচার এটা হতে পারে, কিন্তু এটা টেন্সের যাবতীয় বিষয় নয়। মানে আমি বলতে পারবো না যে এটা প্রেজেন্ট টেন্স, আমাকে প্রেজেন্টের সঙ্গে আরো একটা শব্দ যুক্ত হতে হবে। সেই যুক্তটা কি হবে? সেটা সিম্পল বা ইনডিফিনিট হতে পারে, কন্টিনিউয়াস হতে পারে, পারফেক্ট হতে পারে, বা পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। কিন্তু এই যে পারফেক্ট অথবা কন্টিনিউয়াস অথবা ইনডিফিনিট, এটা তো টাইমের কোনো ব্যাপার নয়। তো এখানে আমরা আরেকটা শব্দ পাবো, সেটা হচ্ছে মোড। কি পাবো? মোড অফ হ্যাপেনিং বা মোড, বা এটাকেই অনেকে বলে হচ্ছে অ্যাসপেক্ট। খুব ভালো করে বুঝতে হবে, এই যে প্রথমে আমরা টাইম পাচ্ছি, এই টাইম বলতে বোঝাচ্ছে সময়। কি বোঝাচ্ছে বাবা? টাইম বলতে বোঝাচ্ছে সময়। আর এই যে মোড বা অ্যাসপেক্ট, এটা বলতে বোঝাচ্ছে প্রক্রিয়া। বা এটাকেই আরেকটু সহজ বাংলায় আমরা লিখতে পারি ধরন। বা এটাকেই আমরা লিখতে পারি হচ্ছে ভাব। স্যার ধরন ভাব বিষয়টা কি? আমি ধরন ভাব বিষয়টা কি বলার আগে এই ভাগগুলোর একটু লিখে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে। প্রথমটার নাম হচ্ছে সিম্পল, যদিও ইনডেফিনিট নামে এটা বেশি পরিচিত। দ্বিতীয় ভাগের নাম হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস স্পেলিং এররেও পরীক্ষায় দেয়, কি হবে কন্টিনিউয়াস বানান? বলো। CONTINIOUS না NUOUS? আই হবে না ইউ হবে? বলো। স্যার, ইউ হবে। ইউ হবে স্যার। ভেরি গুড, ইউ হবে। পরীক্ষায় কিন্তু আই দিয়ে দেয়। তাহলে কি হবে? কথাটা কন্টিনিউয়াস না, কথাটা কন্টিনিউয়াস। NUOUS। তারপরেরটা হচ্ছে তোমার পারফেক্ট,
আর তার পরেরটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, প্রথম 10 মিনিট একটু বোরিং লাগবে, এবং এখানেও একটা জিনিস তোমরা জানতে পারলে যে এই অংশটাকে যে মোড বা অ্যাসপেক্ট বলে, এটা অনেকের কাছে ক্লিয়ার ছিল না। এবার বিষয়টা বুঝতে হবে যে মোড আর অ্যাসপেক্ট কি ডিনোট করে। আচ্ছা, এবার দেখো, কোনো একটা ঘটনা, মানে টেন্স মানে কি, ক্রিয়ার তো টেন্স হচ্ছে, তাই না, ভার্বের টেন্স হচ্ছে। তাহলে ভার্ব মানে হচ্ছে কোনো একটা কাজ। কোনো একটা কাজ সম্পাদিত হওয়ার জন্য দুটো জিনিস দরকার। কি কি? এক হচ্ছে সেটা নির্দিষ্ট কোনো একটা সময় বা যেটাকে আমরা বলি টাইম, তাতে সম্পাদিত হবে। এবং দু নম্বর হচ্ছে নির্দিষ্ট কোনো একটা ভাবে সম্পাদিত হবে, যেটাকে আমরা ইংরেজিতে বলি মোড অথবা অ্যাসপেক্ট। কি বলি? মোড অথবা অ্যাসপেক্ট। তাহলে দেখো, আমি যদি দুটো বাক্য লিখি, তোমাদের মনে হতে পারে যে দুটো একই ধরনের বাক্য এবং দুটোর সময় এক। মানে খুব সহজ, বাংলায় আমরা যদি লিখি, সে খাচ্ছে, আর 2 নম্বর, সে খেয়েছে। ঠিক আছে, আমাকে বলো তো, এই যে দুটো ক্রিয়াপদ আছে, এদের মধ্যে সময়ের কি আদৌ কোনো পার্থক্য রয়েছে? টাইমের কি কোনো পার্থক্য রয়েছে? আমি একটু হ্যান্ডরাইটিংটা ক্লিয়ার করি, তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো, একটা সেন্টেন্স বলছি যে সে হালকা হয়ে গেল। হুম, একটা সেন্টেন্স বলছি, সে খেয়েছে, আরেকটা হচ্ছে সে খাচ্ছে। আমাকে তোমাদের বলতে হবে সে খেয়েছে আর সে খাচ্ছে, এদের মধ্যে কোনো টাইমের পার্থক্য আছে কিনা। হ্যাঁ আছে। ওপরেরটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর নিচেরটা হচ্ছে সিম্পল পাস্ট। কন্টিনিউয়াস, সিম্পল পাস্ট। দেখো, আমি তোমাদের জিজ্ঞেস করেছি এই দুটো ক্রিয়াপদের মধ্যে টাইমের পার্থক্য আছে কিনা। তোমরা বললে এটা হ্যাঁ প্রেজেন্ট স্যার আছে। কন্টিনিউয়াস আর এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট অথবা কন্টিনিউয়াস এটা কি টাইমকে রেফার করে নাকি অ্যাসপেক্ট বা মোডকে রেফার করে? ভালো করে বলো তো, কাকে রেফার করে? অ্যাসপেক্ট বা মোড। স্যার অ্যাসপেক্টে কি করে? তাহলে আমি যদি টাইমের রেসপেক্টে দেখি, তাহলে খাচ্ছেটা হচ্ছে প্রেজেন্ট টাইমের ঘটনাকে বোঝায়। এবং আমি যদি খেয়েছেটাকেও দেখি, তাহলে সেটারও যদি টাইম দেখি, সেটাও কিন্তু প্রেজেন্ট টাইমের বিষয়কেই রেফার করছে। কি লিখলাম? প্রেজেন্ট। সেটাও কি প্রেজেন্ট টাইমকেই রেফার করছে। কার্যত তুমি দুটো যে দেখছো, খাচ্ছ, খেয়েছে, এমনকি আমি যদি লিখি খায়, দুটো টাইমই হচ্ছে প্রেজেন্ট, বা তিনটের টাইমই হচ্ছে প্রেজেন্ট। এদের মধ্যে সময়ের কোনো পার্থক্য নেই। ভেবে দেখো, তুমি বলছো স্যার এটা পারফেক্ট আর এটা কন্টিনিউয়াস, কিন্তু পারফেক্ট আর কন্টিনিউয়াস ডু নট কাম আন্ডার টাইম। এটা কিসের মধ্যে আসছে? এটা আসছে মোড অথবা অ্যাসপেক্টের মধ্যে আসছে, তাই না? তাহলে তুমি যদি দেখো, এই দুটো বাক্যের মধ্যে সময়ের কোনো পার্থক্য নেই। কিন্তু সময়ের কোনো পার্থক্য না থাকা সত্ত্বেও আমাদের কাছে এটা অন্তত ক্লিয়ার, এদের মধ্যে কিছু না কিছুর পার্থক্য রয়েছে। এই কিছু না কিছুর নাম হচ্ছে মোড অথবা অ্যাসপেক্ট। এই কিছু না কিছুর নাম কি? মোড অথবা অ্যাসপেক্ট। তাহলে আমি যদি মোডের দিক থেকে দেখি, তাহলে প্রথম সেন্টেন্সের যেটা মোড, এই মোডটা হচ্ছে পারফেক্ট। এই মোডটা কি? পারফেক্ট। আর সেকেন্ড সেন্টেন্সের যেটা মোড, সেটা হচ্ছে কন্টিনিউয়াস। এবার প্রশ্ন হচ্ছে, এই কন্টিনিউয়াস আর পারফেক্ট, এই দুটোর মধ্যে পার্থক্য কি আছে? মাথায় রাখবে, যদি অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করো, পারফেক্ট আর কন্টিনিউয়াস হচ্ছে পরস্পরের বিপরীত শব্দ, মানে এক্স্যাক্টলি বিপরীত। আমি যদি তোমাদের কাউকে জিজ্ঞাসা করি যে পারফেক্ট শব্দটার মানে কি, কেউ বলতে পারবে? পারফেক্ট শব্দটার মানে কি? আমি একটা প্রশ্ন করেছি। সম্পূর্ণ। ভেরি গুড। পারফেক্টের দুটো মানে হয়। একটা মানে হচ্ছে যেটাকে আমরা বলি, আরে একদম পারফেক্ট পদ্ধতিতে করেছিস, দারুণ হয়েছে,
সেই পারফেক্ট মানে হ্যাভিং অল দ্য ডিজায়ারেবল কোয়ালিটিজ, অর্থাৎ ভালো ভালো সবকিছু, নিখুঁত। সহজ বাংলায় আমরা যেটাকে বলি নিখুঁত, তাহলে সেইটাকে বলা হয় পারফেক্ট। কিন্তু টেন্সের ক্ষেত্রে পারফেক্ট শব্দটা কিন্তু নিখুঁত অর্থে ব্যবহৃত হয় না। ইংরেজিতে পারফেক্ট শব্দটার মানে হচ্ছে, মানে টেন্সের ক্ষেত্রে, কমপ্লিট অথবা অ্যাবসলিউট। লিখে রাখো, কমপ্লিট অথবা অ্যাবসলিউট। আর কন্টিনিউয়াস টেন্স মানে কন্টিনিউয়াস, এই কথাটার অর্থ হচ্ছে তোমার ইনকমপ্লিট। কন্টিনিউয়াস মানে কি, কমপ্লিট নাকি চলছে? চলছে, তাহলে এটার মানে হচ্ছে ইনকমপ্লিট। তাহলে কার্যত ভেবে দেখো, প্রেজেন্টের কোনো কমপ্লিট কাজকে, মানে যেটা প্রেজেন্টে কমপ্লিট হয়ে গেছে, তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট বলছি। আর প্রেজেন্টে কোনো কাজ ইনকমপ্লিট আছে, মানে এখনো হ্যাপেনিং, তার সাথে সময়ের কোনো সম্পর্ক নেই, সময়ের সম্পর্ক তো প্রেজেন্টের সাথে। কমপ্লিট বা ইনকমপ্লিটের সাথে সম্পর্ক হচ্ছে তোমার পারফেক্ট আর কন্টিনিউয়াস। এইবার বিষয় হচ্ছে যে স্যার যদি সেরকম হয়, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস এই টেন্সের বা এই নামকরণের কি মানে? এর তো কোনো মানেই দাঁড়াচ্ছে না। মাথায় রাখবে, আমি যদি পাশাপাশি লিখি দুটো শব্দকে, একটা হচ্ছে পারফেক্ট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস, এটা জানি আমরা যে এরকম নামেরও একটা টেন্স আছে। তাহলে আমি দুটোর বাংলা যদি লিখি, একবার হবে হচ্ছে কমপ্লিট, আরেকবার হচ্ছে ইনকমপ্লিট। স্যার একটা কাজ কমপ্লিট হলে ইনকমপ্লিট কি করে হবে? মাথায় রাখবে, এটার মানে হচ্ছে পার্টলি কমপ্লিটেড, পার্টলি ইনকমপ্লিটেড। অর্থাৎ কোনো একটা কাজের কিছু অংশ সম্পূর্ণ এবং কিছু অংশ রানিং। অ্যাকচুয়ালি এটা মানে লেখা উচিত ছিল পার্টলি কমপ্লিটেড পার্টলি ইন কন্টিনিউইটি। অর্থাৎ যেটার কিছুটা পার্ট কমপ্লিট হয়েছে এবং কিছুটা পার্ট বাকি আছে, সেটা রানিং আছে, তাকে আমরা বলি হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন ধরো, আমরা যদি একটা বাংলা বাক্য বলি যে 2 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, দেখো টাইমের ব্যাপারটা তো সবাই জানতেই, কিন্তু টেন্সের ক্ষেত্রে এই স্টাইল বা মোডের ব্যাপারটা ক্লিয়ার ছিল না, অনেকেরই ছিল না। 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে এই যে বাক্যটা, এটাকেই আমরা বলছি যে তোমার পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে স্যার এখানে কমপ্লিট কি আর ইনকমপ্লিট কি? মাথায় রাখো, আমি যদি একদম এই মুহূর্তের কথা বলি, তাহলে 10টা 35 বাজে। আমি যদি টাইম জোন লিখি, তাহলে 8টা 35 থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। আগামী 1-2 মিনিটের জন্য ঘড়িটাকে স্টপ করে দাও, বলবে না যে স্যার 36 হয়ে গেছে, 37 হয়ে গেছে। মনে করো আমি যখন পড়াচ্ছি, আমি 1 মিনিটেই পুরোটা পড়াচ্ছি এবং এই পুরো সময়টাই 8টা 35, এই পুরো সময়টাই 10টা 35 বাজে। ঠিক আছে, মানে এখন কটা বাজে বলো স্যার? 10টা 35 PM। তাহলে 2 ঘন্টা আগে বৃষ্টি শুরু হয়েছে, মানে কটা থেকে হয়েছে? 8টা 35 PM। মাথায় রাখো, এই যে 2 ঘন্টা, 8টা 35 থেকে 10টা 35, এই 2 ঘন্টা বৃষ্টি হওয়ার কাজটা কমপ্লিট হয়ে গেছে তো, মানে এই যে 2 ঘন্টা, এই 2 ঘন্টা বৃষ্টি হয়েছে তো, 10টা 35 পর্যন্ত বৃষ্টি হয়েছে তো, তারপরে থেমেছে কি থামেনি সেটা পরের ব্যাপার, কিন্তু 8টা 35 থেকে 10টা 35 অব্দি বৃষ্টি হয়েছে, এই কাজটা কমপ্লিট হয়েছে। ইয়েস অর নো? Yes, sir. এই 8টা 35 থেকে 10টা 35 অব্দি, এই অবধি বৃষ্টি পড়ার পিএলইটি কমপ্লিট হয়েছে, কিন্তু এই যে বৃষ্টি পড়ার কাজ, সেটা কিন্তু 8টা 35-এই শেষ হয়ে যায়নি। 8টা 35টা এই সময়টা শেষ হয়ে গেছে, যে সময় 2 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে, কিন্তু তারপরেও 8টা 35 মিনিট 1 সেকেন্ড থেকে বৃষ্টিটা কন্টিনিউ হচ্ছে, এখনো শেষ হয়নি। তার মানে এই অংশটা কমপ্লিট হলেও এরপরে মনে করো সেটা একটা ইনফিনিটিভ টাইম, একটা ইনফাইনাইট টাইম, আমি জানি না সেটা 1 ঘন্টাও হতে পারে, মানে সেটা 11টা 35ও হতে পারে, অথবা 12টা 35ও হতে পারে, কখন হবে আমি জানি না। তো এই সময় অবধি সে তো রানিং আছে, মানে এই অংশটা তো এখনো আমি বলতে পারছি না যে কটায় থামছে, তাহলে এই অংশটা হচ্ছে
ইনকমপ্লিট। তো এইটাকে বলা হয় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যার কিছুটা অংশ কমপ্লিট এবং কিছুটা অংশ ইনকমপ্লিট। যেমন আমরা যদি বলি যে 70 বছর ধরে ভারত স্বাধীন, তার মানে কি 70 বছরটা কমপ্লিট হয়ে গেছে, মানে পারফেক্ট হয়ে গেছে। কিন্তু এই যে 70 বছরের পরে আমরা যে এখন ধর 75 বছরের পরে 2025 সালে দাঁড়িয়েছি, তখন কি ভারত আবার পরাধীন হয়ে গেল? না। তার মানে ওই অবধি কমপ্লিট, তারপরেও বিষয়টা রানিং আছে। তার মানে এর মধ্যে পারফেক্ট এবং কন্টিনিউয়াস দুটোর বৈশিষ্ট্য বিদ্যমান আছে, তাই জন্য এটাকে বলা হয় পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে সহজ বাংলায় বলতে গেলে কোনো কাজ কমপ্লিট হলে তাকে আমরা বলি পারফেক্ট, কোনো কাজ ইনকমপ্লিট হলে তাকে আমরা বলি কন্টিনিউয়াস। মাথায় রাখবে কন্টিনিউয়াস টেন্সের আরেকটা নাম আছে, এটা অনেকে হয়তো পরীক্ষার ক্ষেত্রে নামটা চেঞ্জ করে দিলে গুলিয়ে যাবে। এটার আরেকটা নাম হচ্ছে ইমপারফেক্ট টেন্স। এটার নাম কি? ইমপারফেক্ট টেন্স। ঠিক আছে। আবার পারফেক্ট টেন্সকে এটার আরেকটা নাম হচ্ছে নন কন্টিনিউয়াস। তাহলে পারফেক্ট টেন্সের আরেকটা নাম কি? নন কন্টিনিউয়াস। আর এই নামটা বেশি খুব একটা প্রচলিত নয়, বাট ইমপারফেক্ট টেন্স তোমরা দেখতেই পারো। ইমপারফেক্ট মানে কি? কন্টিনিউয়াস টেন্স, এটা মাথায় রাখবে। তার মানে আমরা বুঝতেই পারছি পারফেক্টের অপোজিট যদি ইমপারফেক্ট হয়, আর ইমপারফেক্ট মানে কন্টিনিউয়াস হলে পারফেক্টের অপোজিট হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। এই অবধি বুঝতে কারোর কোনো সমস্যা হয়েছে? No, sir. না স্যার। না স্যার। Sir. আচ্ছা, এইবার একটা সেন্টেন্স থাকলো যেটাকে আমরা বলি ইনডেফিনিট, বা এটার আরেকটা নাম হচ্ছে সিম্পল। আচ্ছা, আমাকে একটা মিনিট একটু ব্রেকেরও দরকার নেই। একটু ডার্বির খবরটা জানিস তোরা কেউ ছেলেদের মধ্যে? আজকে যে ডার্বি এল ক্লাসিকো হচ্ছে। না স্যার, ডার্বি কি বুঝলাম না। বাংলাদেশ আর শ্রীলঙ্কার ম্যাচ, ও এশিয়া কাপ, দেখছিস না কেউ? না স্যার। ওটা ওটা এখন ভারত পাকিস্তানের থেকেও সব নাচ গান শুরু করে দেয়। মানে ওরা হচ্ছে এখন সব থেকে বড় রাইভাল, সেই নাগিন ডান্স টান্স করে। আর এক মিনিট একটু দেখে নি আবার কন্টিনিউ করছি, একটা মিনিট। হ্যাঁ, মানে জীবনে পড়াশোনাও করতে হবে, সব মজা উপভোগও করতে হবে। 54 রানে ঠিক একটা ঠিক স্যার, ঠিক স্যার। কাদের কাদের? শ্রীলঙ্কা। আর ওরা কত করেছে? 139-এ 5 আউট হয়ে গেছে। এই, ঠিক আছে, দেখা যাক। তো দেখো, যেটা বলছিলাম, আমরা আবার ব্যাক টু প্যাভিলিয়ন বলা যেতে পারে। ইন্ডিয়া, মানে কি হলো এটা, আমার হঠাৎ করে আইএনডি দেখে ইন্ডিয়া মনে পড়লো ইনডেফিনিটের জায়গায়। তো ইনডেফিনিট মানে কি? নট ডেফিনিট। আমরা ইনডেফিনাইট বলি বটে, বাট কথাটা কি ইনডেফিনিট। ডেফিনিট মানে কি? নির্দিষ্ট। আর ইনডেফিনিট মানে কি? অনির্দিষ্ট। অনির্দিষ্ট বলতে বোঝায় প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ইনডেফিনিট টেন্স বলতে বোঝায় কোনো একটা কাজ পাস্টে হয়েছে, প্রেজেন্টে হয়েছে, অথবা ফিউচারে হয়েছে, যাই হোক না কেন, তার মোডটা কমপ্লিট না ইনকমপ্লিট এটা বোঝা যায় না। সহজ কথায় বলতে গেলে যেটা কম বেশি সব সময়ের জন্য সত্যি। যেমন ধরো আমি বললাম সে খায়। খায় মানে যে সে এই মুহূর্তে খাচ্ছে বা গতকাল খেয়েছিল বা ভবিষ্যতে খাচ্ছে এটা নয়, বরং সে গতকাল খেয়েছিল, আজকে খাচ্ছে, ভবিষ্যতেও খাবে, এইরকম একটা সেন্স দিচ্ছে। তার মানে ইনডেফিনিট অ্যাকচুয়ালি সময়টাকে ডেফিনিট করে বোঝায় না। সেটা যে কোনো সময় হতে পারে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচারের যে কোনো সময় হতে পারে। মূলত এটা কোনো টাইম না বুঝিয়ে একটা মানুষের স্বভাব, একটা মানুষের অভ্যাস, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো বোঝায়। এমনকি অনেক সময় ফ্যাক্টও বোঝায়। তাহলে এই হচ্ছে আমার টেন্সের বেসিক বুনিয়াদ, যে এই যে তিনটে টাইম, এই তিনটে হচ্ছে টাইম, আর এই চারটে হচ্ছে টাইপ। একটা হচ্ছে আমি ডেফিনিট করে বলতে পারবো না কোন সময় কি বিষয়, একটা হচ্ছে কাজটা ইনকমপ্লিট থাকবে, 3 নম্বর হচ্ছে কাজটা কমপ্লিট থাকবে, আর 4 নম্বর হচ্ছে পার্টলি কমপ্লিটেড পার্টলি ইনকন্টিনিউইটি থাকবে। এবার ভেবে দেখো, পাস্টের কোনো কাজ, কি বললাম, পাস্টের কোনো কাজ এই 4 রকম অবস্থায় থাকতে পারে। মানে অতীতের কোনো একটা কাজ ইনকমপ্লিট থাকতে পারে, অতীতের কোনো একটা কাজ অতীতে হয়তো কমপ্লিট হয়ে গিয়েছিল, অতীতের একটা কাজ
অতীতে হয়তো কিছুটা কমপ্লিট হয়েছিল, কিছুটা ইনকমপ্লিট হয়েছিল। স্যার অতীতের কাজ কি করে ইনকমপ্লিট থাকবে? ধর আমি এরকম বললাম, আরে আমি তো ওই সেই গত বছর সিকিমে গিয়েছিলাম, তখন তো প্রচন্ড বৃষ্টি পড়ছিল। তার মানে ডেফিনেটলি এখন পড়ছে এটা বোঝাচ্ছে না, কিন্তু যে মুহূর্তে আমি ফিরে এসেছি তখনও বৃষ্টিটা হচ্ছে। ওটা যে থেমে গেছে ওটা আমি দেখে আসিনি। তার মানে অতীতের কাজটা মানে কিছুটা কমপ্লিট হলেও বাকিটা ইনকমপ্লিট ছিল। যে আমি ওখানে গিয়েছিলাম তখন তো একেবারে সকাল থেকে বৃষ্টি পড়ছিল, তার মানে বৃষ্টির থামাটা আমি দেখে আসিনি। এটা হচ্ছে পাস্টের ব্যাপার, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বিষয়। এইটা হচ্ছে মূল বিষয়। তার মানে দেখ, পাস্টের কোনো ঘটনা করকম ভাবে ঘটতে পারে, এই 4 রকম ভাবে। কাজটা হয়তো সিম্পল বা ডেফিনিট করে বলা যাচ্ছে না। 2 নম্বর, পাস্টের কাজটা মনে কর ইনকমপ্লিট আছে, পাস্টের কাজটা মনে কর কমপ্লিট আছে, পাস্টের কাজটা মনে কর কিছুটা কমপ্লিট কিছুটা ইনকমপ্লিট। তাহলে পাস্টের 4টে ভাগ হলো। একই রকম ভাবে প্রেজেন্টের কোনো ঘটনা, কি বললাম, প্রেজেন্টের কোনো ঘটনা তোমার হয়তো কমপ্লিট হয়ে গেছে প্রেজেন্টে, অথবা প্রেজেন্টে হয়তো ইনকমপ্লিট হয়েছে, অথবা প্রেজেন্টে কিছুটা কমপ্লিট হয়েছে কিছুটা ইনকমপ্লিট হয়েছে, এরকমও হতে পারে। তাহলে এরকম প্রেজেন্টেরও 4টে ভাগ পাচ্ছি এবং ফিউচারেরও 4টে ভাগ পাচ্ছি। তাহলে এখানে এইদিকে পাচ্ছি 3, এদিকে পাচ্ছি 4, তাহলে 4 ইন্টু 3 আমরা টোটাল টেন্সের সংখ্যা পাচ্ছি 12টা। টোটাল কটা টেন্স পাচ্ছি? 12টা। এর মধ্যে আমাদের মেইনলি পড়তে হবে কটা? 9টা। তবে আমরা 12টাই পড়বো। মানে ফিউচার পারফেক্ট, ফিউচার কন্টিনিউয়াস এগুলো খুব একটা লাগে না, কিন্তু আমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে লাগবে। বিশেষত পারফেক্ট টেন্স ওই যখন বাই দা টাইম দেয়া থাকবে, যে বাই নেক্সট ওয়েডনেসডে, ওই সময়ের মধ্যে কমপ্লিট করব, তো তখন আমার ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহারও দরকার হবে। তাহলে এই 12টা টেন্স বোঝার আগে আমাদের সবার আগে বুঝতে হবে টেন্স কি। টেন্স মানে তাহলে বুঝতে পারছি শুধু টাইম নয়, টাইম এবং মোড বা অ্যাসপেক্ট। টাইমের সাথে কাকে যোগ করতে হবে? মোড অথবা অ্যাসপেক্ট। তাহলে টেন্সের সংজ্ঞা কি হতে পারে আমাকে কেউ বলো। টেন্সের সংজ্ঞা কি হবে? তোমাদের মাইক অন অপশন আছে। Sir, mode of action in time. মোড Of action in time. মোড অফ অ্যাকশন ইন টাইম, হ্যাঁ হতে পারে। আর সহজ ভাষায় বলো, আমি বলতে পারি সময় এবং অ্যাসপেক্টের সংমিশ্রণ। অর্থাৎ মাথায় রাখো, এইভাবে যদি আমরা বলি, কোনো একটি নির্দিষ্ট ঘটনা যে নির্দিষ্ট টাইমে, টাইম মানে এই যে এই অংশটা, কোনো একটি নির্দিষ্ট ঘটনা যে নির্দিষ্ট টাইমে, যে নির্দিষ্ট প্রক্রিয়ায় মানে অ্যাসপেক্টে সংগঠিত হয়, তাকে বলা হয় টেন্স। আবার বলছি আর একটু বড় করে, কোনো একটি নির্দিষ্ট ঘটনা যে নির্দিষ্ট সময়, মানে সেটা পাস্ট প্রেজেন্ট ফিউচার, যে নির্দিষ্ট সময় যে নির্দিষ্ট ভাবে, মানে সেটা কমপ্লিট হতে পারে, সেটা ইনকমপ্লিট হতে পারে, সেটা সিম্পল থাকতে পারে, যে নির্দিষ্ট ভাবে সম্পাদিত হয় তাকে বলা হয় টেন্স। তার মানে মূল কথা হচ্ছে টেন্স মানে সময় এবং প্রক্রিয়ার একটা সংমিশ্রণ। এবং তোমরা কখনো এক শব্দে কোনো টেন্স পাবে না। আইদার তোমাকে বলতে হবে প্রেজেন্ট পারফেক্ট, মানে কি প্রেজেন্টের কোনো একটা কাজ শেষ হয়ে গেছে, অথবা তোমায় বলতে হবে পাস্ট কন্টিনিউয়াস, মানে কি অতীতের কোনো একটা কাজ ইনকমপ্লিট ছিল, অথবা বলতে হবে তোমার ফিউচার ইনডেফিনিট, অর্থাৎ এটা ভবিষ্যতের কোনো একটা কাজ, কিন্তু ভবিষ্যতের কোন সময় সেটা ভার্ব দিয়ে বোঝা যাবে না, তার জন্য অ্যাডভার্ব অফ টাইম আনতে হবে। যেমন ধর আই উইল গো, তাহলে আমি বোঝাচ্ছি ফিউচার, কিন্তু ফিউচারের কোন সময় সেইটা বোঝানো যাচ্ছে না, তাহলে টুমরো অথবা অ্যাট 10 AM এরকম কিছু বলতে হবে। তার মানে টেন্স কিন্তু শুধু প্রেজেন্ট পাস্ট বা ফিউচার নয়, আবার শুধু সিম্পল কন্টিনিউয়াস অথবা পারফেক্ট নয়। তোমার এই দিক, বাদিক এবং ডান দিক, দুদিক থেকেই একটি করে শব্দ নিতে হবে। ঠিক আছে, মানে বাম ঘরের তোমার পাস্ট প্রেজেন্টের ফিউচারের মধ্যে কিছু নিতে হবে, ডান ঘরের সিম্পল কন্টিনিউয়াস পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে কিছু নিতে হবে। এই অবধি যদি ক্লিয়ার হও, তাহলে তো আমরা একটা জিনিস বুঝতে পারলাম, এই যে 12টা টেন্স, এই 12টা টেন্স, তাহলে টেন্স কি বোঝাচ্ছে? একটা হচ্ছে টেন্স বোঝাচ্ছে টাইম, আর 2 নম্বর বোঝাচ্ছে হচ্ছে মোড। এইবার এই যে টাইমের প্রসঙ্গ আসছে,
টাইমের প্রসঙ্গ কে বোঝাতে পারে? উত্তর হচ্ছে ভার্ব। টাইমের প্রসঙ্গ কে বোঝাতে পারে? উত্তর হচ্ছে ভার্ব। কিন্তু মাথায় রাখবি, ভার্ব কিন্তু সব সময় টাইমকে বোঝাতে পারে না, সব টাইমকে বোঝাতে পারে না। কিরকম? আমরা জানবো ভার্বের টোটাল 5খানা ফর্ম হয়। কটা ফর্ম হয় বাবা? 5টা ফর্ম হয়। এর মধ্যে একটাকে বলা হয় হচ্ছে বেস ফর্ম অথবা বেয়ার ফর্ম। কি বলা হয়? বেস অথবা বেয়ার। এইটাকেই ইংরেজিতে আমরা বলি V0। কি বলি? V0। 2 নম্বর টাইপ হচ্ছে প্রেজেন্ট, এটাকে আমরা বলি V1। 2 নম্বর হচ্ছে পাস্ট, এটাকে আমরা শর্টে বলি V2। 4 নম্বর হচ্ছে পাস্ট পার্টিসিপল, তাহলে এইটাকে আমরা বলি V3। আর লাস্ট একটা আছে প্রেজেন্ট পার্টিসিপল, এইটাকে ইংরেজিতে আমরা বলি V4। এবার এটাকে অনেকে V1 প্লাস আইএনজি, V0 প্লাস আইএনজি ইত্যাদি ইত্যাদি নামে ডাকে। এইবার সবার প্রথম ছাত্রছাত্রীরা ভাবে যে স্যার V0 আর V1 তো একই। সত্যি কথা বলতে অনেকটাই এক, কিন্তু তাদের মধ্যেও কিছু পার্থক্য আছে, আমি একটু বোঝাই। আমি বেশ কিছু শব্দ নিলাম, এখানে আমি যদি গনি, এখানে আমায় কি নিতে হবে? ওয়েন্ট। এখানে আমায় নিতে হবে গন। এখানে আমায় নিতে হবে গোয়িং। আর এখানে আমায় কি নিতে হবে? গো। স্যার তাহলে V1 আর V0 তো সেম। মাথায় রাখবে প্রায় সব ক্ষেত্রে সেম হলেও প্রতিটা ক্ষেত্রে সেম নয়। মানে আমি যদি এখানে লিখি হ্যাজ, তাহলে এখানে লিখতে হবে হ্যাড, এখানেও লিখতে হবে হ্যাড, এখানে লিখতে হবে হ্যাভিং, কিন্তু এখানে লিখতে হবে হ্যাভ। আবার দেখো এখানে যদি হ্যাভ লিখি তাহলে এখানেও হ্যাভই লিখতে হবে, বাকিটা সেম থাকবে। হ্যাড, হ্যাড, হ্যাড। এবার অনেকে হ্যাজকে V5 বলে, সেটা একটা আলাদা প্রসঙ্গ, তবে হ্যাজ বা হ্যাভ তা নয়। মাথায় রাখবে এই যে তুমি বলবে স্যার এই তো এটাও V1 এটাও V1, সেটা তো হতে পারে, কিন্তু হ্যাজও তো V1, তাহলে হ্যাভ V0 কেন? আচ্ছা তোমার কথা মেনে নিলাম, হ্যাজ V5। তাহলে আরেকটা শব্দ দেখো, ধরো এখানে আমি লিখলাম ইজ অথবা লিখলাম আর। আচ্ছা আমি ইজি লিখি, হ্যাঁ, আর আর এম লিখছি না, তাহলে এখানে কি হবে? এখানে হয়ে যাবে ওয়াজ, এখানে হয়ে যাবে বি, এখানে হয়ে যাবে, এখানে কি হবে? বিন, এখানে কি হবে? বিং। যদি তোমার সবকটা জিনিসই V0 আর V1 এক হতো, তাহলে এখানে ইজ আর এখানেও ইজ হতো, বা এখানে আর হতো। কিন্তু মাথায় রাখবে বি ভার্বের ক্ষেত্রে V0টা হচ্ছে বি, আর V1টা হচ্ছে অ্যামিজার, পাঁচটা হচ্ছে ওয়াজ বা ওয়্যার, আর V3 হচ্ছে বিন, 4 নম্বর হচ্ছে বিং। এখান থেকে আমরা আরো একটা জিনিস বুঝতে পারি, আমরা কিন্তু আইএনজি যোগ করি V0-র সঙ্গে। কার সাথে আইএনজি যোগ করি? সব সময় V0-র সঙ্গে। এই কারণে আমরা অনেক জায়গায় সব বইতে লেখা থাকে V1 প্লাস আইএনজি, তাই না? তাহলে V1 প্লাস আইএনজি যদি হতো, তাহলে গো থেকে নয় গোয়িং হচ্ছে আমি মানতে পারলাম, তাহলে ইজ থেকে ইজিং হবে না কেন? কারণ গোটা যেমন V1 তেমন ইজটাও তো V1। একই রকম ভাবে হ্যাজ থেকে হ্যাজিং হবে না কেন? আর থেকে আরিং হবে না কেন? তার কারণ হচ্ছে আমরা আইএনজি সব সময় V0 ফর্মের সাথে ব্যবহার করি, এবং অধিকাংশ ক্ষেত্রে V0 এবং V1 দেখতে একরকম বলে, অধিকাংশ ক্ষেত্রে 99% ক্ষেত্রে দুটো জিনিস একরকম দেখতে বলে আমরা V0 আর V1 কে সেম ভাবি। এইটা গেল একটা প্রসঙ্গ। তাহলে V0 আর V1 অ্যাকচুয়ালি কি বোঝায়? ভালো করে ভেবে দেখো, এই যে প্রত্যেকটা ভার্বের ফর্ম, প্রত্যেকটা মানে V0 থেকে V4 পর্যন্ত এরা টেন্সে ব্যবহৃত হবে। তাহলে টেন্সে ব্যবহৃত হবে মানে কি? সেটা একটা টাইম বোঝাবে। আর কি বোঝাবে বলো? টেন্স মানে অ্যাসপেক্ট। মাথায় রাখবে ভার্ব, এই অ্যাসপেক্টের আরেকটা মানে আমরা বলতে পারি কাছাকাছি মিনিং। কি বলতে পারি? মিনিং। আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে? আমি কিন্তু পড়িয়ে যাচ্ছি কোনো হ্যাঁ কারণে স্যার নেট। ক্লিয়ার আসছে, খুব আস্তে শোনা যাচ্ছে। স্যার বলতে চাই
হ্যাভের পরে যেটা আছে মানে হ্যাভের যে প্রেজেন্ট পার্টিসিপেল ফর্মটা ওটা হ্যাড হবে না হ্যাভিং হবে স্যার এটা? কোনটা? ও, এটা তো হ্যাভের প্রিন্টিং হ্যাভের মিস্টেক। হ্যাঁ হ্যাঁ, হ্যাভিং হবে, হ্যাড কেন হবে? ও তো ভুল করে লিখেছি। V4 মানে ভার্ব প্লাস আইএনজি, এটা মানে লিখতে গিয়ে ভুল হয়ে গেছে। তো যাই হোক, টাইম প্লাস অ্যাসপেক্ট। এইবার দেখো, যে বিষয়টা হচ্ছে এই যে টাইম আর অ্যাসপেক্ট, ভার্বের প্রত্যেকটা ফর্ম অ্যাসপেক্ট বা মিনিং কিছু না কিছু বোঝায়। মানে তুমি V1ও অ্যাসপেক্ট বোঝায়, V2ও অ্যাসপেক্ট বোঝায়, V0 অ্যাসপেক্ট বোঝায়, V4ও অ্যাসপেক্ট বোঝায়, V3ও অ্যাসপেক্ট বোঝায়, সবকিছু অ্যাসপেক্ট বোঝায়। অ্যাসপেক্ট মানে কি? মিনিং। প্রত্যেকটা ভার্বেরই কিছু না কিছু মিনিং থাকবে, তো ওটাই অ্যাসপেক্ট। মিনিং দিয়েই বুঝবো যে ওই কাজটার কি অ্যাসপেক্ট। শেষ হচ্ছে কি না হচ্ছে সেটা পরের ব্যাপার। এইবার মাথায় রাখবে, এই যে ভার্বের ফর্মগুলো রয়েছে, টাইম, টাইম মানে কি? টাইম মানে শুধু তিনটে শব্দ: পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। তাহলে বলো তো, এই যে তিনটে কথা, ওপরের পাঁচটা শব্দ V0, V1, V2, V3, V4, এর মধ্যে টাইম বোঝাতে পারে কোনগুলো? মানে পাস্ট, প্রেজেন্ট বা ফিউচার বোঝানোর ক্ষমতা আছে কার? সবার প্রথম হচ্ছে, স্যার লেখাই তো আছে, আমি যদি প্রেজেন্ট বোঝাতে চাই, কি বোঝাতে চাই? প্রেজেন্ট। স্যার এই যে লেখাই আছে প্রেজেন্ট, তার মানে V1, তার মানে V1 তোমার কি বোঝাচ্ছে? অ্যাসপেক্ট তো সবাই বোঝাচ্ছে, অ্যাসপেক্ট তো সবাই বোঝাচ্ছে, তার সাথে সাথে কি বোঝাচ্ছে? টাইম বোঝাচ্ছে। কোন টাইম বোঝাচ্ছে? স্যার ওপরে লেখাই আছে, প্রেজেন্ট টাইম। 2 নম্বর হচ্ছে V2। V2 মানে কি? পাস্ট। তাহলে তোমাকে যদি পাস্ট বোঝাতে হয় তুমি কি লিখবে? পাস্ট টাইম বোঝানোর জন্য কোনটা লিখবে? এই V2টা লিখবে, এই যে পাস্ট লেখা আছে V2। এইবার দেখো, তাহলে V2 লিখলে আমরা কি কি বুঝবো? আমরা বুঝবো হচ্ছে অ্যাসপেক্ট। অ্যাসপেক্ট সবাই বোঝাবে, অ্যাসপেক্ট সবাই বোঝাবে। সঙ্গে সঙ্গে এটা কাকে ডিনোট করবে? পাস্ট টাইম, কারণ তো লেখাই আছে যে পাস্ট। এইবার তুমি বলবে যে স্যার তাহলে V3 যেটা আছে, V3, এটাও তো স্যার পাস্টকে বোঝাচ্ছে। ভেবে দেখো, এখানে কি পাস্ট লেখা আছে না পাস্ট পার্টিসিপল লেখা আছে? শব্দটার মধ্যে পাস্ট রয়েছে, পাস্ট একটা টাইম, কিন্তু শব্দটা তো শুধু পাস্ট নয়, শুধু পাস্টের জন্য তো 2 নম্বরটা রয়েছে V2। V3 এর নাম কি পাস্ট না পাস্ট পার্টিসিপল? উত্তর হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পার্টিসিপল বলে ইংরেজিতে কোনো টাইম আছে? না, নেই। ইংরেজিতে শুধু পাস্ট বলে একটা টাইম আছে, প্রেজেন্ট বলে একটা টাইম আছে, আরেকটা হচ্ছে ফিউচার। পাস্ট পার্টিসিপল বলে কোনো টাইম নেই। সুতরাং ভার্বের যে থার্ড ফর্ম, এটা শুধুমাত্র অ্যাসপেক্ট বোঝাতে পারে। কি বোঝাতে পারে? অ্যাসপেক্ট। এ কিন্তু টাইম বোঝাতে অসমর্থ। 4 নম্বর, প্রেজেন্ট পার্টিসিপল। স্যার টাইম তো প্রেজেন্ট। আরে বাবা, 4 নম্বর V4 এর নাম কি প্রেজেন্ট না প্রেজেন্ট পার্টিসিপল? উত্তর হচ্ছে স্যার প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে প্রেজেন্ট পার্টিসিপল আমার লিস্টে কি রয়েছে? না স্যার, টাইমে তো শুধু পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। স্যার প্রেজেন্ট তো আছে। আরে ভাই, প্রেজেন্ট তো এই V1 দিয়েই তো প্রেজেন্ট, এইটার এইটা তো হুবহু মিলে যাচ্ছে। আমি সহজ বাংলায় বলি, একজনের নাম হচ্ছে রাম, একজন ব্যক্তি। আরেকজনের নাম হচ্ছে রহিম, আরেকজন ব্যক্তি। আরেক ব্যক্তি আছে যার নাম হচ্ছে রাম রহিম, যিনি এখন জেলে। চিনিস হয়তো সবাই। এবার বলবি স্যার ওই তো রাম রহিমের মধ্যে তো রাম আছে, তাহলে ও স্যার ভালো। বা স্যার রাম রহিমের মধ্যে রহিম আছে স্যার, ও তো তাহলে ভালো। কিন্তু বোঝ, এই রামটা যে রহিমের সাথে যুক্ত হয়ে আছে সেম তো নয়। এটা এ আলাদা, এ আলাদা, এও আলাদা। তো সেরকম ভাবে প্রেজেন্ট আর প্রেজেন্ট পার্টিসিপল এক নয়। প্রেজেন্টটা টাইমকে বোঝায়, প্রেজেন্ট পার্টিসিপল কোনো টাইমকে বোঝায় না। একই রকম ভাবে পাস্ট একটা টাইমকে বোঝায় এবং পাস্ট পার্টিসিপল কোনো টাইমকে বোঝায় না। তাহলে ভালো করে ভেবে দেখ, ভার্বের যে থার্ড ফর্ম, ভার্বের যেটা থার্ড ফর্ম, এটা এককভাবে কখনো টেন্স হতে পারবে? উত্তর হচ্ছে পারবে না। কেন? টেন্স হতে গেলে দুটো জিনিস দরকার, এক হচ্ছে অ্যাসপেক্ট, আরেকটা হচ্ছে টাইম। তুই যে কোনো সেন্টেন্সে V3 এর সাথে যে কোনো একটা V3 বল, ভার্বের। গো ভার্বের থার্ড ফর্ম কি?
Gone. আচ্ছা, গন। Gone, sir. আমি গনের আগে আমি একটা সাবজেক্ট নিজে থেকে পুট করলাম, আই গন। সেন্টেন্সটা ভুল, কিন্তু কেন ভুল বোঝ? এই যে আই গন বললাম, তাহলে এই গনটা হচ্ছে কি? V3। V3 মানে কি? পাস্ট পার্টিসিপল। আচ্ছা, গন যেহেতু V3, আমি বলেছি কি V0, V1, V2, V3, V4 সব শব্দের একটা মানে আছে। গন মানে যাওয়া, গিয়েছিল, যাই হোক, একটা যাওয়ার মানে আছে। তার মানে আমি যদি এটাকে অ্যাসপেক্ট রেশিওতে দেখি, কিসের দিক থেকে দেখি? অ্যাসপেক্ট। তাহলে এটা কোন অ্যাসপেক্টকে বোঝায় অ্যাক্টিভ ভয়েসে? কোন অ্যাসপেক্টকে বোঝায়? ইনডিফিনিট অ্যাসপেক্টকে বোঝায়, কন্টিনিউয়াস অ্যাসপেক্টকে বোঝায়, পারফেক্ট অ্যাসপেক্টকে বোঝায়, পারফেক্ট কন্টিনিউয়াস অ্যাসপেক্টকে বোঝায়? বলো, চারটে অপশন দিয়েছি। এই যে গন শব্দটা কোন অ্যাসপেক্টকে বোঝাচ্ছে? ডান, গন। Sir, perfect. ভেরি গুড। এটা কাকে বোঝাচ্ছে? পারফেক্ট অ্যাসপেক্টকে বোঝাচ্ছে, পারফেক্ট। কিন্তু এর টাইম পাস্ট, প্রেজেন্ট না ফিউচার বলতে পারবি? না, স্যার sir. আইগন, এটা এটা কি পাস্টের ঘটনাও হতে পারে, প্রেজেন্টের ঘটনাও হতে পারে, ফিউচারের ঘটনাও হতে পারে। তার মানে এই যে বাক্যটা সাবজেক্ট প্লাস V3 কেন বসতে পারবে না বোঝ? কারণ V3 শুধুমাত্র অ্যাসপেক্টকে বোঝাচ্ছে যে এটা পারফেক্ট, কাজটা কমপ্লিট। কিন্তু কোনটাকে বোঝাচ্ছে না? এই যে কাজটা কমপ্লিট হয়েছে, এটা কি অতীতে কমপ্লিট হয়েছে, না বর্তমানে কমপ্লিট হয়েছে, না ভবিষ্যতে কমপ্লিট হবে? তার মানে একটা টেন্স V3 দিয়ে গঠন করা যাচ্ছে না, কারণ V3 দিয়ে আমি শুধু বোঝাতে পারছি এর অ্যাসপেক্টটা পারফেক্ট, কিন্তু এর টাইমটা আমি বোঝাতে পারছি না। তাহলে টাইম বোঝানোর জন্য আমাকে কি নিতে হবে? কোনো অন্য একটা ভার্বের কি নিতে হবে? সাহায্য। কি নিতে হবে? সাহায্য। বর্গীয় জ না অন্তস্থ জ? একটা ভার্বের সাহায্য নিতে হবে। তাহলে যখন আমি এখানে লিখলাম আই হ্যাভ গন, তখন আমি এটাকে বলতে পারবো প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এই যে হ্যাভ শব্দটা আমরা দেখতে পাচ্ছি, এর কাজ হচ্ছে কি বললাম? এর কাজ হচ্ছে শুধুমাত্র এইটুকুনি বোঝানো, এই যে কাজটা কমপ্লিট হয়েছে, এই যে কাজটা পারফেক্ট, বা এই যে টেন্সটা পারফেক্ট, তার টাইম হচ্ছে প্রেজেন্ট। এবং খেয়াল করে দেখো, এই যে ভার্বটা এসে থার্ড ফর্মকে হেল্প করলো, তাই জন্য এটার নাম হচ্ছে হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব। একই রকম ভাবে আমি তোমাদের যদি আরেকটা কোশ্চেন করি, আই গোয়িং, আই গোয়িং, তাহলে বলো গোয়িং মানে তো হচ্ছে V4। আমাকে বলো এর অ্যাসপেক্ট কি আছে? অ্যাসপেক্ট চারটে হয়, সিম্পল বা ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। তো Sir, এটা বলো এই continuous. যে গোয়িংটা, এটা কোন অ্যাসপেক্টে রয়েছে? Sir, কন্টিনিউয়াস। continuous. Continuous. কন্টিনিউয়াস, কিন্তু এর Yes. টাইম আমার কাছে কি ক্লিয়ার? না, না, স্যার। তাহলে এখানে আমি যদি লিখি অ্যাম, তাহলে অ্যাম এর কাজ হবে শুধু এটাকে বোঝানো, প্রেজেন্ট। আমি যদি এখানে লিখি ওয়াজ, এটার কাজ হবে হচ্ছে পাস্টকে বোঝানো। আমি যদি এখানে লিখি শ্যাল অথবা উইল বি, তাহলে এটার কাজ হবে ফিউচারকে বোঝানো। খেয়াল করে দেখো, এই যে আমি শ্যাল বি, উইল বি, অ্যাম ইজ, আর, ওয়াজ, ওয়্যার লিখছি, এর কাজ কিন্তু শুধুমাত্র টাইমকে বোঝানো। কার হয়ে? উত্তর হচ্ছে যে নিজে টাইম বোঝাতে পারে না। কি বললাম? যে নিজে টাইম বোঝাতে পারে না। ভালো করে ভেবে দেখ, যে লোকটা গরিব, তুই তো তাকেই টাকা দিবি, তুই মুকেশ আম্বানিকে দান করবি? আরো সহজ না, বাংলায় বলি, আরো সহজ বাংলায় বলি, যে মেয়েটার বিয়ে হয়ে গেছে, তার জন্য পাত্র দেখে লাভ আছে? উত্তর হচ্ছে না। তাহলে যার বিয়ে হয়নি তার জন্য পাত্র দেখবি বা পাত্রী দেখবি। তো ঘটনা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, লিখে রাখ, ভার্বের থার্ড ফর্ম এবং ভার্বের যে ফোর্থ ফর্ম, এটা অ্যাক্টিভ ভয়েসের কথা বলছি, প্যাসিভ নয়। এরা অ্যাসপেক্ট বোঝাতে পারলেও কি বোঝাতে পারে না? টাইম বোঝাতে পারে না। তাই এদের জন্য আরেকটা ভার্বের হেল্প নিতে হয়, যে ভার্বটা এসে এদের টাইমটাকে ডিনোট করে দেয়। তাই জন্য সেই ভার্বগুলোকে বলা হয়, যেহেতু টাইম বুঝিয়ে হেল্প করে, তাই জন্য সেই ভার্বগুলোকে বলা হয় হেল্পিং ভার্ব। এবার আমি কোনো একটা
V1 বা V2 নিচ্ছি। ধর বলা হলো V1 হচ্ছে গো, আমি লিখলাম হচ্ছে আই গো, আই V1, V1 মানে কি বাবা? গো। এবার ভালো করে ভেবে দেখো, V1 অ্যাসপেক্ট তো সবাই বুঝাবে, তাহলে V1 এর অ্যাসপেক্ট কি? সিম্পল। এইবার 2 নম্বর হচ্ছে টাইম। আমাকে দেখতে হবে V1 এর যেটা অরিজিনাল নাম তার কোনো টাইম আছে কিনা। V1 এর অরিজিনাল নাম কি রে? V1 এর অরিজিনাল নাম কি? It's a present. প্রেজেন্ট। Present. প্রেজেন্ট, প্রেজেন্ট একটা টাইমের নাম কি নাম নয়? তাহলে হ্যাঁ, স্যার। টাইম কাকে বোঝাচ্ছে? প্রেজেন্ট। কাকে বোঝাচ্ছে? প্রেজেন্টকে বোঝাচ্ছে। খেয়াল করে দেখো, এই যে যখন আমি V1 লিখছি, এই V1টা আমাকে বলবে অ্যাসপেক্ট বোঝাচ্ছে না বোঝাচ্ছে না? সে বোঝাচ্ছে। টাইম বোঝাচ্ছে কি বোঝাচ্ছে না? বোঝাচ্ছে। তাহলে যখন V1 অ্যাসপেক্ট এবং টাইম দুটোই বোঝাতে সমর্থ, তখন কি অন্য কারুর হেল্প নেওয়ার দরকার আছে? না স্যার। না এই স্যার। কারণে V1 এর সাথে কোনো সময় হেল্পিং ভার্ব বসে না। এবার চলে আসি V2 তে। ধরো আমি লিখলাম আই V2, তাহলে গো এর V2 কি হবে? ওয়েন্ট। ওয়েন্ট। তাহলে V2 র প্রথম একটা পার্ট থাকবে অ্যাসপেক্ট, আর 2 নম্বর থাকবে হচ্ছে টাইম। V2 এর নাম কি? পাস্ট। পাস্ট কি টাইমের মধ্যে পড়ে? উত্তর হচ্ছে অবশ্যই পড়ে স্যার, পাস্ট টাইম। এবার ব্যাপার হচ্ছে V2 এর অ্যাসপেক্ট বা মোড এটা কি? V2 এর অ্যাসপেক্ট বা মোডের নাম হচ্ছে সিম্পল বা ইনডেফিনিট। সিম্পলি লিখলাম। তাহলে আমি যদি লিখি আই ওয়েন্ট, তাহলে এটা কি বোঝাবে? পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট। পাস্ট সিম্পল বলে না, বলে কি? সিম্পল পাস্ট। এইবার আমি কিছু ভার্ব দিচ্ছি যে ধরনের ভুল তোরা লেখার ক্ষেত্রে করিস। যেমন ধর বলা হলো যে কোনো একটা ভার্ব যার পাস্ট ফর্ম, একটু ভালো কোনো শব্দ বলি। আহ ধর বলা হলো কি আহ আম, যেটার V2 আর V3 আলাদা হবে, এরকম একটা ভার্ব বল। V2 V3 আলাদা, একটু কঠিন ধরনের কোনো ভার্ব। ধর আমি লিখলাম হচ্ছে যে ড্রিউ, বা ড্রিউ না, ধর লিখলাম হচ্ছে কাল্টিভেটেড বা লুকড আফটার। হি লুকড আফটার হিজ বয়। লুক আফটার মানে কি? দেখাশোনা করা। দেখাশুনো করা। এইবার তোরা যখন লিখিস ডেসক্রিপটিভের ক্ষেত্রে একটা বড় সমস্যা হয়, তখন এখানে তোরা যোগ করে দিস হি ওয়াজ লুকড আফটার। ভালো করে ভেবে দেখ, এই যে লুকড শব্দটা, এটা দুটো জিনিস হতে পারে, V1, V2, V3। এখানে যদি লুক হয়, এখানে হবে লুকড, এখানেও হবে লুকড। তো সবার আগে বল, এখানে তুই কি বলতে চাইছিস, কি বোঝাতে চাইছিস? তাকে দেখাশুনো করে না সে দেখাশুনো করে, সেটা বল। কি বোঝাতে চাইছিস? সে দেখাশোনা করে। সে দেখাশোনা করে। যদি আমি এটা বোঝাতে চাই, সে দেখাশুনো করতো, ঠিক আছে, সে তার ভাইকে দেখাশুনো করতো, সে তার ছেলেকে দেখাশুনো করতো বা করলো, এরকম কিছু যদি থাকতো। তোরা কি করিস যে হি ওয়াজ লুকড আফটার হিজ বয়, তাহলে দেখাশুনো করতো এটা কোন টেন্স? সিম্পল পাস্ট।
তাই তো? আমি বাংলাগুলো লিখে দেব, একদিন লিখে দিয়েছিলাম, আরেকবার লিখে দেবো যে কোনটা সিম্পল পাস্ট হয়, কোনটা পাস্ট পারফেক্ট হয়। তো দেখাশুনো করতো কোন টেন্স সেটা বল আগে। স্যার এটা সিম্পল পাস্ট হবে। যদি সিম্পল পাস্ট হয়, সিম্পল পাস্ট কোনটার মধ্যে আছে, V1 V2 না V3? স্যার সে V2 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 স্যার স্যার ভিটুর মধ্যে আছে। না, শুধু V2 র মধ্যে আছে। আমি প্রশ্নটা করেছি সিম্পল পাস্ট। ভালো করে ভেবে দেখ, V1 এর দুটো ভাগ করলাম V2, এর দুটো ভাগ করলাম V3, এর দুটো ভাগ করলাম V4, পরে করছি। V1 এর নিচে টাইম, পাশে অ্যাসপেক্ট, V2 টাইম অ্যাসপেক্ট, টাইম অ্যাসপেক্ট, V4 টাইম অ্যাসপেক্ট। V1 এর টাইম প্রেজেন্ট, V1 কে কি বলা হয়, প্রেজেন্ট, তাহলে এর টাইম কি, প্রেজেন্ট। অ্যাসপেক্ট কি, সিম্পল। V2 টাইম কি, পাস্ট। অ্যাসপেক্ট কি, ইনডিফিনিট বা সিম্পল। V3 টাইম কি, অ্যাসপেক্ট কি বল, পারফেক্ট। বুঝতে পারছিস না পারছিস না? V3 এর তো টাইম বোঝাতে পারে না। এবার V4 কি, ভিথ্রিতে স্যার তিনটেই হতে পারে তাই তো, প্রেজেন্ট পাস্ট আর ফিউচার। টাইম হতেই পারে না, এর জন্য হেল্পিং ভার্ব দরকার, কারণ ও টাইম বোঝাতে পারে না। তাই বোঝাতে ওর আলাদা একটা হেল্পিং ভার্বের দরকার টাইম বোঝানোর জন্য। ঠিক আছে স্যার। মানে এরা এরা দেখ সেলফ সাফিসিয়েন্ট, V1 আর V2 এরা তো সেলফ সাফিসিয়েন্ট। ও টাইমও বোঝাচ্ছে, স্টাইলও বোঝাচ্ছে, এও টাইম বোঝাচ্ছে, স্টাইল বা অ্যাসপেক্ট বোঝাচ্ছে। কিন্তু V3 শুধুমাত্র পারফেক্ট বোঝাচ্ছে, কাজটা কমপ্লিট হয়েছে, কিন্তু পাস্ট প্রেজেন্ট না ফিউচার কোন সময় হয়েছে সেটা বোঝাচ্ছে না। V4 টাইম বোঝাচ্ছে না, শুধু অ্যাসপেক্ট কি বোঝাচ্ছে, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস স্যার। তাই তো? এবার আমার প্রশ্নটা কি ছিল, সিম্পল পাস্ট কার উদাহরণ? V2 তাই তো? এবার দেখ, যদি আমি V3 ধরি তাহলে এখানে টাইম আছে না নেই? স্যার টাইম নেই তো। V3 ধরলে তার টাইম নেই, তাই তো? তাহলে যদি টাইম না থাকে, যদি টাইম না থাকে তাহলে আমার কিসের দরকার হবে? হেল্পিং ভার্ব হেল্পিং স্যার ভার্ব। হেল্পিং ভার্বের দরকার হবে। আচ্ছা, V4 অ্যাসপেক্ট কন্টিনিউয়াস, টাইম আছে না নেই? টাইম না স্যার নেই। টাইম নেই, যদি টাইম না থাকে তাহলে আমার কিসের দরকার হবে? হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্বের। হেল্পিং ভার্বের দরকার হবে। এবার দেখ, আমি যদি V1 আর V2 বলি, কি বললাম, V1 আর V2, তাহলে কি আমার টাইমের দরকার হবে নাকি টাইম মেনশন করা আছে? টাইম মেনশন করা মেনশন আছে করা টাইম আছে। মেনশন টাইম করা আছে। মেনশন করা আছে, এর টাইম প্রেজেন্ট, এর টাইম পাস্ট। তাহলে এখানে আমার হেল্পিং ভার্বের দরকার হবে না হবে না? হবে হবে। না। হবে না। হবে না স্যার। হবে না। তাহলে সিম্পল পাস্টে হেল্পিং ভার্বের দরকার হবে কি হবে না? হবে না হবে স্যার। হবে হবে না। না হবে না। তাহলে এখানে আমি লিখছি সিম্পল পাস্ট, আবার এখানে লিখছি ওয়াজ, তাহলে ওয়াজটা হবে কি হবে না? হবে হবে না না স্যার। হবে না। হবে না। বোঝা গেল? হি ওয়াজ লুকড হ্যাঁ, আফটার প্যাসিভে হতে পারে, তখন বাই হিজ বয় এরকম কিছু করতে হবে। প্যাসিভ স্ট্রাকচার আলোচনাই করব না। কিন্তু আমি যখন ডেসক্রিপটিভ ব্যাচের খাতা চেক করি, 40টার মধ্যে অন্তত 20টা খাতা বা 22টা খাতা এরকম আসে যে স্যার হি ওয়াজ ক্যাপচার্ড হিজ এনিমি। আরে ভাই, হি ওয়াজ ক্যাপচার্ড কি করে হবে? হি ক্যাপচার্ড হিজ এনিমি, অথবা হি ওয়াজ ক্যাপচার্ড বাই হিজ এনিমি, এটা হতে পারে। সে বলতে কি চাইছে, সে তার শত্রুদের ক্যাপচার করেছে, ক্যাপচার করলো, সরি, ক্যাপচার করলো। তার মানে করলো কোন টেন্স বল বাবা? করলো করলো কোন টেন্স? সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট। সিম্পল Simple পাস্ট past. মানে আমার রেশিও কি? সিম্পল পাস্ট মানে হচ্ছে আমার ভার্বের সেকেন্ড ফর্ম বসবে কিন্তু কোনো হেল্পিং ভার্ব হেল্পিং বসবে না। ভার্ব হবে না। ভার্ব বলবে না। কেন বসবে না? কারণ দেখ, হেল্পিং ভার্ব কাদের বসে? হেল্পিং ভার্ব তাদের বসে যারা নিজেদের সময় বোঝাতে পারে না। ভার্বের থার্ড ফর্ম এবং ফোর্থ ফর্ম এরা নিজেদের সময় বোঝাতে পারে না, তাই জন্যে বসে। এইবার ব্যাপার হচ্ছে ভার্বের থার্ড ফর্ম
কি হেল্পিং ভার্ব নেয়? আমি কিন্তু সব অ্যাক্টিভ ভয়েসের কথা বলছি, প্যাসিভে এখনো আসিনি। ঠিক আছে, এবার তোরা বলতেও পারিস যে স্যার হি ডাজ নট গো, এখানে তো হেল্পিং ভার্ব বসেছে। আরো অনেক কিছু আছে যেটা নেক্সট ক্লাসে তোদের করাবো, যে মানে হেল্পিং ভার্ব টাইম বোঝানোটা মুখ্য উদ্দেশ্য, তবে এর আরো দুটো কাজ আছে। এটাকে বলা হয় ফ্রেন্ড অফ নেগেশন অ্যান্ড ইন্টারোগেটিভ। আমরা যখন ইন্টারোগেটিভ কোনো সেন্টেন্সকে ফ্রেম করব অথবা কোনো নেগেটিভ সেন্টেন্সকে ফ্রেম করব, তখন হেল্পিং ভার্ব মাস্ট। ঠিক আছে, সেটা আলাদা নিয়ম। কিন্তু ফর দ্য টাইম বিং আমাদের কি বুঝতে হবে রে বাবু? আমাদের বুঝতে হবে যে কোনো একটা সেন্টেন্সে, কি বলছি বাবা, কোনো একটা সেন্টেন্সে আমরা যখন একটা হেল্পিং ভার্ব ব্যবহার করব, মাথায় রাখবি সেটা ইদার পারফেক্ট টেন্স হবে অথবা কন্টিনিউয়াস টেন্স হবে। পারফেক্ট কন্টিনিউয়াসও হতে পারে, কারণ সেখানে তো দুটোই থাকছে আর কি। মানে ইনডেফিনিট টেন্সে আমাদের হেল্পিং ভার্ব ইন জেনারেল দরকার হবে না, যদি না নেগেটিভ, ইন্টারোগেটিভ ইত্যাদি ইত্যাদি করি। ক্লিয়ার এই অবধি? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে স্যার। আমি যদি বলি হি ওয়াজ ডিথ্রোনড, তাহলে কি হবে? বা ধর আমি বললাম দ্য পিপল অফ নেপাল the people of Nepal were attacked the parliament. কি বললাম? the people of Nepal were attacked the parliament. কি ভুল আছে? স্যার ওয়্যারটা বসবে না। স্যার ওয়ার হবে না। ওয়্যার বসবে না ওয়্যারটা হবে কেন? না। কারণ আক্রমণ করলো বা আক্রমণ করেছিল, তাহলে করেছিল মানে ভি2। তাহলে ভি2 অথবা ভি1 যদি আমি লিখি কোনো সেন্টেন্সে, কি বললাম, ভি2 অথবা ভি1 যদি আমি লিখি কোনো একটা সেন্টেন্সে, আমি কখনো তার সাথে কি ব্যবহার করব না? হেল্পিং ভার্ব ব্যবহার Helping করব না। verb প্যাসিভে ব্যবহার কেন করব করি না। সেটা পরে আসবো। স্যার স্যার এই যে মানে অ্যাটাকড এর আগে তো ভি2 মানে ওয়াজ বসতে পারে। আরে ভাই, ওয়াজ তখন বসবে যখন অ্যাটাকটা ভি3, কারণ অ্যাটাকড হচ্ছে থার্ড ফর্মও হয়। অ্যাটাক, অ্যাটাকড, অ্যাটাকড, তাহলে ওয়্যার অ্যাটাকড যখন হবে বা ওয়াজ অ্যাটাকড যখন হবে, ইট ওয়াজ নো লঙ্গার ভি2, এটা ভি3 হয়ে যাচ্ছে। ভি1 আর ভি2র সাথে আমরা কখনো কোনো হেল্পিং ভার্ব ব্যবহার করব না। এমনকি এই যে হি ডাজ নট গো দেয়ার আমরা বলছি বা হি ডিড নট গো দেয়ার বলছি, ওটাও কিন্তু ভি1 বা ভি2 নয়, ওটা ভি0তে কনভার্ট হয়ে যায়, একটু পরে বলছি। তাহলে তোরা যখন কখনো লিখবি ভবিষ্যতে, টেন্সের ক্লাস চলবে আরো 2-3 ঘন্টা, মানে আরো 2-3টে ক্লাস লাগবে, বাট যেটুকুনি শেখালাম আজকে, আরেকটু এগোবো যদিও আজকে, কিছু নতুনত্ব পাচ্ছিস? মানে আমি কিন্তু অবজেক্টিভের অ্যাসপেক্ট থেকে শেখাচ্ছি না। অবজেক্টিভের অ্যাসপেক্ট থেকে আমি যদি শেখাতাম, আমার প্রথমত যে এটার দুটো ভাগ আছে, একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে তোমার টাইম, আর একটা হচ্ছে স্টাইল। তো চলো শুরু করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা রেগুলার অ্যাক্টিভিটি বোঝায়, এই ব্যাপার, এর এই ব্যতিক্রম। এইটা হচ্ছে তোমার অবজেক্টিভ স্টাইলে পড়া। বাট তোকে যেভাবে আমি বোঝানোর চেষ্টা করছি, ইট উইল হেল্প ইউ কনস্ট্রাক্ট সেন্টেন্সেস। ঠিক আছে, ইট উইল হেল্প ইউ কনস্ট্রাক্ট সেন্টেন্স। এটাও মাথায় রাখবি, হেল্প ইউ টু কনস্ট্রাক্ট হবে না, হেল্পের সাথে বেয়ার ইনফিনিটিভ বসে। বেয়ার ইনফিনিটিভ মানে 0 পয়েন্ট ইনফিনিটিভ, টু বসবে না। আই হেল্প হিম গো দেয়ার, আই হেল্প হিম টু গো দেয়ার হয় না, আই হেল্প হিম টু গো দেয়ার হবে না, আই হেল্প হিম গো দেয়ার, আমি তাকে সেখানে যেতে সাহায্য করেছি। আচ্ছা, এই অবধি যদি আমরা বুঝি, এখান থেকে কারুর কোনো কোয়ারিজ বা কোনো কোশ্চেন থাকলে বল। না স্যার। ক্লিয়ার তো? আচ্ছা, এবার দেখো বিষয়টাকে আর একটু এগোনো যাক। কিরকম ভাবে এগোনো যাবে? ধর আমি ধরলাম, মাই গুডনেস, হ্যাঁ, এবার ধর আমি বললাম ধর হি ওয়াজ ওয়েন্ট দেয়ার, এরকম একটা কিছু লিখলাম যে হি ওয়াজ ওয়েন্ট দেয়ার। ঠিক আছে না ঠিক নেই? স্যার ভুল আছে। এটা ঠিক নাই, ভুল আছে। কি ওয়েন্ট এটা দেয়ার হবে। ভি2, স্যার ওয়াজ বসবে না। ওয়াজ বসবে না, হি ওয়েন্ট দেয়ার। এবার প্রশ্ন হচ্ছে, এটাকে যদি তোকে নেগেটিভ করতে বলে, তাহলে কি করবি বাবু? ওরে, মাইকটা তো অন কর। Sir, did not. ওয়াজ অন ফার্স্ট। কি? ডিড নট, did not not go there। আচ্ছা, এটা কোন টেন্স ছিল? সিম্পল পাস্ট। Simple past. সিম্পল পাস্ট। এটাও কোন টেন্স? এটাও কোন টেন্স? Simple past. সিম্পল সিম্পল পাস্ট। পাস্ট। সিম্পল পাস্ট। এই যে স্যার ডিড, এটা তো স্যার হেল্পিং ভার্ব। এটা কি ভার্ব বাবু? হেল্পিং ভার্ব।
ক্লিয়ার? আপনি যে স্যার বললেন সিম্পল পাস্টে বা সিম্পল প্রেজেন্টে হেল্পিং ভার্ব বসে না, মাথায় রাখবি হেল্পিং ভার্ব সেন্টেন্সে বসার, কি বললাম, সেন্টেন্সে হেল্পিং ভার্ব ব্যবহারের তিনটে কারণ জেনারেলি থাকে। কি কি কারণ সেটা? এক, যেটা সব থেকে ভ্যালিড কারণ, V3 আর V4, যেটার অ্যাকচুয়াল বলা উচিত হচ্ছে পাস্ট পার্টিসিপল আর প্রেজেন্ট পার্টিসিপল, তাদের টাইম বোঝানোর জন্য। আমি পুরোটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসের রেসপেক্টে বলছি, প্যাসিভে এর কার্যকারণ আলাদা। প্যাসিভে V3 সাথে বসে, সব টেন্সে বসতে পারে, ঠিক আছে? আমি অ্যাক্টিভ বলাচ্ছি। নেক্সট দিন এর প্যাসিভ ব্যবহার নিয়ে আলোচনা করব, তারপরের ক্লাসে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, তার যে ইউসেজ গুলো সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এটা 3 থেকে 4 দিনের মিনিমাম লাগবে, 4 থেকে 5 ঘন্টা। তো এই যে দেখ বাবু, V3 বা V4 এর টাইম, মানে V3 বোঝাচ্ছে পারফেক্ট, V4 বোঝাচ্ছে কন্টিনিউয়াস, তো তার একটা হেল্পিং ভার্ব দরকার। সেটা কি বোঝাবে? সেটা বোঝাবে হচ্ছে তোর মানে পাস্ট, প্রেজেন্ট না ফিউচার। এছাড়াও আরো দুটো কাজ এ করে। 2 নম্বর, এটাকে বলা হয় ফ্রেন্ড অফ নট, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স জেনারেলি উইদাউট হেল্পিং ভার্ব না। আর 3 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে যেটা শেষে কোশ্চেন মার্ক থাকে, তাতেও আমাদের কি দরকার হয়? হেল্পিং ভার্বের দরকার হয়। খেয়াল করে দেখ, এই যে ডিড আমি ব্যবহার করলাম, এই ডিডটা আমি এই কারণে ব্যবহার করিনি যে এটা সিম্পল পাস্ট টেন্স। এটা সিম্পল পাস্ট টেন্স সেই কারণে আমি ব্যবহার করিনি। আমি কেন ব্যবহার করেছি? আমার ব্যবহার করার মূল বা মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই যে নট শব্দটাকে সাপোর্ট করা। হি নট গো দেয়ার হয় না, বা হি গো নট দেয়ার হয় না। এই নটকে সাপোর্ট করার জন্য ডিড শব্দটাকে এনেছি, ঠিক আছে? এইবার ডিড যখন এসেই গেছে, ও তো আর নিজের বৈশিষ্ট্য বা ফিচার ভুলবে না। ও কি জানবে? যে আমি হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এই যে হেল্পিং ভার্ব, এ কি টাইম বোঝানোর জন্য এসছে? উত্তর হচ্ছে না। এ এসেছে নটকে সাপোর্ট করার জন্য। কারণ ডিড না থাকলেও অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ওয়েন্ট সিম্পল পাস্টকে বোঝাচ্ছে, কিন্তু এই সেন্টেন্সে নট শব্দটাকে, নেগেটিভকে সাপোর্ট করার জন্য এসছে হেল্পিং ভার্ব। ও টাইম বোঝানোর জন্য আসেনি। কিন্তু ও যখন চলেই এসেছে, ও কিন্তু নিজের বৈশিষ্ট্য ভুলবে না। ও কি বলবে? ভাই আমি টাইম বোঝানোর জন্য আসিনি, এটা ঠিক, আমি মেনে নিচ্ছি, কিন্তু এসে যখন পড়েছি আমি হচ্ছি হেল্পিং ভার্ব, আমি কিন্তু টাইম বোঝানোর দায়িত্ব নিজে নেব। আগের গুলোর ক্ষেত্রে হ্যাড অথবা মানে অ্যামিজার, ওয়াজ, ওয়্যার, এগুলো এসছিল কিসের জন্য? টাইম বোঝানোর জন্য। এই সেন্টেন্সে ডিড এসেছে টাইম বোঝানোর জন্য না, নটকে সাহায্য করার জন্য। কিন্তু এসেই যখন পড়েছে, কারণ যাই হোক না কেন, টাইম বোঝানোর জিম্মা ও নিজের কাঁধে তুলে নেবে। সুতরাং এই যে পাস্ট ইনডিফিনিট, এটা বলার জন্য, এই যে পাস্ট শব্দটা বলছি, এটার জন্য দায়ী কিন্তু ডিড, গো নয়। তাহলে ও এসেছিল অন্য কারণে, কিন্তু এসেই যখন পড়েছে, তখন এই সেন্টেন্সটা যে পাস্টে আছে, টাইম বোঝানোর দায়িত্ব ও নিজেই নিজের কাঁধে তুলে নেবে। এক। এবার ডিড আলাদা করেও যদি দেখিস, ভার্বের কত নম্বর ফর্ম? 2 নম্বর। ডু, ডিড, ডান। তার মানে V1, V2, V3। তাহলে ডিড মানে কি? সিম্পল পাস্ট। তাহলে এইবার যে আমি সিম্পল পাস্ট বলছি, এইটার কারণে বলছি। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার গোটাও তো আছে, তাহলে গোটাও তো স্যার মানে সিম্পল হতে পারে। হ্যাঁ, গো সিম্পল হতে পারে, তাতে সমস্যা নেই। কিন্তু মূল যে বিষয়, এই গোকে কিন্তু V1 বলা যাবে না। কেন? কারণ যদি V1 বলি, এটাকে আমার কি বলতে হবে? প্রেজেন্ট। আর এখানে যে V2, এটাকে আমার বলতে হবে পাস্ট। এবার বল, আমি যে বলছি যে হি ডিড নট গো দেয়ার, এই টেন্সটার নাম কি? সিম্পল পাস্ট। এখানে কি প্রেজেন্টের কোনো উল্লেখ আছে? উত্তর হচ্ছে না, প্রেজেন্টের কোনো উল্লেখ নেই। তাহলে এই যে গোটা রয়েছে, এটা হচ্ছে V0। V0 মানে কি? বেস ফর্ম। ঠিক আছে? কি এই V0 মানেটা কি? বেস ফর্ম। তাহলে ডু, ডিড, ডাজ, এদের সাথে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। এই গোটাকে কিন্তু কোনো সময় V1 ভাববি না,
এই গোটা কি V0 তে কনভার্ট হয়ে যায়। যেমন ধর বলা হলো যে আই অ্যাম ডট ডট ডট। এবার ধর বলা হলো ডোন্ট অ্যাম। এরকম সেন্টেন্স আসবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। যখনই তুই ডু ভার্ব আনছিস নটের জন্য, তখন ডোন্ট অ্যাম ডোন্ট ইজ হয় না, ডোন্ট বি হয়, ডু নট বি। ঠিক আছে, ডু নট বি দ্য Sir, be পাপেট। তার মানে এই যে ডু নটের পর আমরা ভার্বের কোন ফর্ম লিখছি, V0। তাহলে যেটাকে আমরা V0. বললাম V0, এও কিন্তু শুধুমাত্র মিনিংটাকে বোঝায়। কি বোঝায়? মিনিংটাকে বোঝায়। এর নাম হচ্ছে বেস বা বেয়ার। বেস অথবা বেয়ার, এ কিন্তু কোনো সময় টাইমকে বোঝায় না। তাহলে আমরা যদি বলি ভার্বের কোন কোন ফর্ম টাইমকে বোঝাতে পারে না, তার মধ্যে প্রথম হচ্ছে বেস ফর্ম, অর্থাৎ যাকে আমরা মার্ক করতে পারি V0 দিয়ে। 2 নম্বর হচ্ছে কি V3, যেটার নাম কি পাস্ট পারফেক্ট, তাই না রে বাবা? Yes, sir. পাস্ট পারফেক্ট, এটাকে কি বলবো? V3। আর 4 নম্বর হচ্ছে, সরি আমি ভুল লিখলাম, পাস্ট পারফেক্ট না, পাস্ট পার্টিসিপল। পাস্ট Participle. পার্টিসিপল। আরেকটা হচ্ছে বাবু প্রেজেন্ট Participle. পার্টিসিপল, যেটার নাম কি V4, মানে ভার্ব প্লাস আইএনজি, V0 প্লাস আইএনজি। এইবার মজার ব্যাপার হচ্ছে এই যে V3, এই যে V4, কে কোন জিনিসটাকে বোঝাচ্ছে? এর অ্যাসপেক্ট কি? Sir, perfect হতে পারে। এবং এর টাইম নেই। তাহলে টাইম বোঝানোর জন্য কি দরকার হবে? Helping হেল্পিং verb. ভার্ব। হেল্পিং ভার্ব। মাথায় রাখবি এর হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাভ ভার্ব। এবং এই হ্যাভ এর মধ্যে কি কি পড়ছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড। V4 এটা কাকে বোঝাচ্ছে? এর অ্যাসপেক্ট কন্টিনিউয়াস, তাই তো রে? এর কি টাইম বোঝানোর ক্ষমতা আছে? উত্তর হচ্ছে না। না স্যার। তাহলে ও কি বোঝাবে? কার হেল্প নেবে? অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বের সাহায্য নেবে। এবং এর হেল্পিং ভার্ব কি? বি ভার্ব। বি এর মধ্যে কি কি পড়বে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এছাড়া দেখবি অনেক ক্ষেত্রে বি বিন এগুলোও পড়ছে, সেটার আমি এখানে জায়গার অভাবে লিখছি না। আর 3 নম্বর হচ্ছে V0। এ অ্যাকচুয়ালি অ্যাসপেক্টের দিক থেকে বোঝায় হচ্ছে সিম্পল, কিন্তু কোন ক্ষেত্রে? সিম্পল তো স্যার V1 আর V2 বোঝাচ্ছে। মাথায় রাখবি নেগেটিভ আর ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ মানে কোশ্চেন, সেই সেন্টেন্সে সিম্পলের ক্ষেত্রে বা ইনডিফিনিটের ক্ষেত্রে V0 ব্যবহৃত হয়। এবং এই ক্ষেত্রে যেহেতু এর টাইম বোঝাতে পারে না, সিম্পল এক্ষেত্রে যেহেতু নেগেটিভ হয়ে যাচ্ছে, আর নেগেটিভ হয়ে গেলে কি হচ্ছে? V0 হয়ে যাচ্ছে, তো তখন তো আর V1 আর V2 থাকছে না। তাহলে টাইম বোঝানোর জন্য এরও কি দরকার? হেল্পিং ভার্ব। এরও কি দরকার? হেল্পিং ভার্ব। তাহলে এর হেল্পিং ভার্ব হচ্ছে ডু ভার্ব। এবং এই ডু ভার্বের আন্ডারে কি কি পড়ছে রে বাবু? ডু, বল। ডু ডিড। ডু ডিড ডান। You did that. ভেরি গুড, ডান। একদম মারবো না না, স্যার, done. মাউস চড়ে মারবো। ডাজ। ও সরি ডান সরি। শব্দটা হচ্ছে V3। V3 মানে অ্যাসপেক্ট। অ্যাসপেক্ট কি? অ্যাসপেক্ট কোনো সময় টাইম বোঝায় না, সে মিনিং বোঝাতে পারে, টাইপ বোঝাতে পারে। হেল্পিং ভার্ব মূলত টাইম বোঝায়। এবার তুই যত ধরনের ভার্ব, আমি অ্যাক্টিভ ভয়েসের কথা বলছি, প্যাসিভ স্যার, স্যার ওয়াজ গন তো হয়, তো সেক্ষেত্রে তো স্যার V3 এর সাথে ওয়াজও হচ্ছে। এগুলো নিয়ে এখন মাথা ঘামাবি না। আজকে যা পড়ালাম এটাই তোকে যদি ঠিকঠাক মতো মানে
কি বলে ওটাকে আত্মস্থ করতে হয়, এটা কিন্তু অনেকটা সময় নেবে। এবং সব থেকে মজার কথা কি জানিস, আমরা এখনো টেন্স শুরুই করিনি। যাই হোক, কিছু নতুনত্ব পাওয়া গেল তো, Yes, sir. হ্যাঁ আর স্যার ধারণা ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ sir. স্যার তোরা নোট করে নিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, কারণ sir. এই জিনিসের যদি আমি ছবি পাঠাই তোরা পরে দেখে কিছু বুঝবি না, ঠিক আছে? এটার যদি কোনো ফেয়ার কপি করিস, আর সত্যি কথা বলতে বইতে এইভাবে লেখাও নেই। তুই যে কোনো বই খুলে দেখ, কোনো বইতে এইভাবে এতটা ক্ল্যারিটির সাথে দেয়া থাকবে না। দেয়া থাকবে, এবার বিভিন্ন বই ঘেটে তুই তোর নিজের যে মানে আত্মস্থ করবি সেই জিনিসটার নির্যাস হচ্ছে এটা। সো ইফ ইউ হ্যাভ এনি শর্ট অফ ডাউট অর কোয়ারিজ, ইউ ক্যান সুইচ অন দ্য মাইক অ্যান্ড আস্ক মি। কারুর কোনো ডাউট আছে, কারুর কোনো কোয়ারিজ আছে? আদারওয়াইজ আমি ক্লাসটা আজকের এখানে শেষ করব। হ্যাঁ ক্লিয়ার স্যার স্যার খাতা চেকিং গুলো সেটা আজকে হবে না, পরে হবে। আজকে তো টেন্স করাবো বললাম, ঠিক আছে? কিসের দেখে খাতা নাও, চেকিং স্যার? আজকে তো টেন্স করালাম, এখন কি খাতা চেক করবো নাকি? না, ডেসক্রিপটিভের ক্ষেত্রে খাতা চেকিং শুক্রবার জমা দিয়েছো, পরের শুক্রবার পাবে। শুক্রবার জমা দিয়েছিস তো, তাই না? যারা আছে। শুক্রবার হ্যাঁ। জমা দিয়েছিস সেটা চেক করে পাওয়ার কথা কবে? পরের শুক্রবার, ঠিক আছে? পরের শুক্রবার কারেক্টেড হয়ে যাবে। এর আগে যেগুলো জমা দিয়েছিস সব তো কারেক্টেড হয়ে গেছে ডেসক্রিপটিভে। হ্যাঁ, sir. চলো, আজকে এই অবধি থাকলো, এটার কি আবার আলাদা এখানেই কোনো গুড কিছু নাইট ক্লাস হয় করছি। নাকি স্যার? সেটা আলাদা ব্যাচ, তোমাদের এটা অবজেক্টিভের ও করালাম, আচ্ছা একসাথে আচ্ছা। নিয়ে নিয়েছি, ঠিক আছে? চলো, টাটা, গুড নাইট সবাইকে। গুড নাইট স্যার। হুম হুম।